জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে দেখি। পর্ব ৩২। সতীশচন্দ্র কুষ্টিয়ায় এসে আগে গিয়ে দেখা করলেন বরদাবাবুর সঙ্গে। বরদাবাবুরা গোসাইদের শিষ্য ঘর, বিরাট অবস্থাপন্ন ব্যবসাদার। বাড়ি হল কুষ্টিয়া টাউনের ৩ মাইল পশ্চিমে বারাদি গ্রামে। কুষ্টিয়ার বাজারে তাদের মস্ত মস্ত কারবারের গদি। গোসাই তীর্থ করতে বেরোবেন শুনে বরদাবাবু খুব খুশি। বললেন, বাহ, বেশ, খুব উত্তম কথা। খাজাঞ্চিকে হুকুম দিয়ে দিলেন, দেখো গোসাই তীর্থে যাচ্ছে, অনেক দেশ ঘুরবে, ওর পথের খরচ যা লাগে আন্দাজ মতো দিয়ে দিও। আর গোসাইকে বললেন, রাস্তায় টাকার দরকার পড়লেই চিঠি লিখো, সংকোচ করো না যেন। বুড়ো কর্তা খুব স্নেহ করেন সতীশ গোসাইকে। শুধু গুরুকুল বলেই নয়, অন্য ভাইদের চেয়ে সতীশচন্দ্রকে যেন একটু বেশিই ভালোবাসেন। ছোট গোসাই বাড়ি এসেছে শুনলে আনন্দে আটখানা হয়ে পড়েন বরদাবাবু। কুষ্টিয়া এসে একটু মত পাল্টালেন গোসাই। ভাবলেন, দূর দূর দিস্থির দুস্তর পথ, একা যাই ভালো। তাই শেষে হরি আর হরির মাকে বরদাবাবু বাড়িতে রেখে একাই বেরিয়ে পড়লেন গোসাই। সে এক রকম ভালোই হলো। কিছুদিনের জন্য গোসাই গিন্নি সেবা করতে পেয়ে বরদাবাবুর বাড়ির মেয়েরা মহা খুশি। কলকাতায় কুমোরটুলিতে বরদাচন্দ্র সাহা দিগদের কেরোসিন তেলের পাইকারি কারবারের গদি। এই গদি বাড়ি হল তাঁদের কলকাতার বাসা। গোসাই এসে উঠলেন এই কলকাতার বাসায়। এখানে মূল ডেরা করে আগে ঘুরে নিলেন বাংলার তীর্থ, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও ত্রিবেণী। বাংলা ছেড়ে বেরোলেন বাংলার বাইরে। একে একে ঘুরতে লাগলেন বৈদ্যনাথ, কাশী, গয়া, প্রয়াগ, হরিদ্বার ও বদরিকা আশ্রম। এক করতে লাগলেন পর্বত আর প্রান্তর। কিন্তু সেই বাণীর বীণাটি মিহি অথচ মন্দ্র সুরে বেজে চলেছে তার মনের মধ্যে। দাদা, যেখানেই যান আমার কথাটি মনে রাখবেন। মনে রাখবার জন্যে সেই মিনতিটি যিনি মনে রাখতে বলেছেন, মনে রেখে বসে আছেন আগে তিনি। মনের রেশমি সুতোটি আটকিয়ে রেখেছেন এ প্রান্তে। তাই যেখানেই যাচ্ছেন গোসাইয়ের মনে পড়েছে সেই অদ্ভুত অনুরোধ বাক্যটি। আর বাক্যের সঙ্গে সঙ্গে মনে পড়েছে বাচস্পতিকেও। মনের গহনে তাকালেই দেখছেন তাঁকে, সেই নবীন নয়নাভিরাম পুরুষটিকে, যেন সব তীর্থ আশ্রিত হয়ে আছে তাঁতে। তীর্থে বেরিয়েই অন্নত্যাগী হয়েছেন গোসাই। দিনান্তে স্নান তর্পণ সেরে একটিমাত্র ফল ভক্ষণ করেন বিষ্ণুর প্রসাদই করে। কিন্তু যেখানে স্নান তর্পণের জন্য জলে নামেন, সেখানেই জলের আয়নায় দেখতে পান কার মুখচ্ছবি। জল জল করছে মানুষের মতো, দেখেন একেবারে। তাই দেখেই চিনে ফেলেন। চঞ্চল প্রসন্নতার পরিপূর্ণ হয়ে ওঠে মন। এ কি, তুমি এখানেও? সলিলেও সলিল হয়ে আছো তুমি, অন্তর্হিত হওনি অন্তরিক্ষেও, স্থূল হয়ে ফুটে আছো এই স্থলে। বলতে পারি তুমি সর্বব্যাপী, কিন্তু তাতে তোমার ব্যাপ্তিকে ব্যক্ত করা হলো না। বরং বলা উচিত তুমি সর্বোত্তর। সবটা নিয়ে তুমি নও, তোমার মধ্যে খেলা করছে সবটা। কারণ তুমি শুধু অখিল নিখিল ব্যাপী নও। যা হয়েছ আর যা হয়নি, যা ভাবা যায়
আর যা ভাবা যায় না সবই তোমার মধ্যে। তুমি ভাবনাগ্রাসী, তোমার বিরাটত্বের কথা ভাবা যায় না। তুমি বিরাটতমের থেকেও বিরাটতর, তরতমের ঊর্ধ্বে তারতম্যহীন অতুল পুরুষ তুমি। হরিদ্বারে গঙ্গায় অবগাহন করতে নেমেছেন গোসাই। ন মাধব সম দেব ন চ গঙ্গা সমানদি। মাধবের তুল্য যেমন দেবতা নাই, গঙ্গার সমান তেমনি নদী নেই। এক গঙ্গা, তাই আবার হরিদ্বার। হরিদ্বার মানে হরির দ্বার। এখানে এসে হরিভজনার শুভারম্ভ। হরিদ্বারে এসে মানুষ হৃতকাম হয়, মানে ঈশ্বর কামনায় এককাম হয়। তীর্থ মাহাত্ম্য ভাবতে ভাবতে গঙ্গায় নেমেছেন গোসাই। যেই নেমেছেন আবার সেই দর্শন। দ্বার বাদ দিয়ে, জানালা দিয়ে দেখা নয়, দ্বারস্থ হয়েই আছেন, তাই এ নিত্য দর্শন। যেমন দেখেছিলেন মুক্তবেণীতে, তেমনই দেখলেন এখানে। সশরীরে সরাসরি জলের গায়ে দেখা দিলেন ঠাকুর। স্পষ্ট কথা বলছেন গোসাইয়ের সঙ্গে। বলছেন, দাদা ভুলবেন না আমাকে, অস্মস্মি, আমি আছি। যেমন ওখানে তেমনি এখানে, যেমন হিমায়তপুরে তেমনি হরিদ্বারে, আছি সর্বত্র। জীববৎসল্যের বেদনাই হলো জীবনের জন্যে। অহর্নিশ তাই ওই এক আবেদন, ওরে ভুলিস নে, আমাকে ভুলিস নে। আমি সূচ্যগ্র সম ভূমি দান করো, আমি তোমাকে ভূমি দান করব। আমাতে অন্তর করিস নে, আমাকে অন্তরে রাখ। তুই মন্দ হয়ে থাকলে আমি তোকে ভালো করব, তুই ভালো হয়ে থাকলে আমি তোকে আরো ভালো করব। তুই শ্রেষ্ঠ হয়ে থাকলে আমি তোকে কৈবল্যে নিয়ে যাব। আর যদি চাস, যদি সাহস করে অঞ্জলি পাতিস, একেবারেই সব দেব। সিদ্ধি চাস সিদ্ধি, মুক্তি চাস মুক্তি, যা চাস তাই। গোসাই কতক শুনলেন কানে, কতক শুনলেন মনে। কণ্ঠস্বরে ঠিক সেই আকুতি, দৃষ্টিতে ঠিক সেই বাঞ্ছা, সেই দান ও বাসনা। যেমনটি দেখেছিলেন স্টিমার ঘাটে, ঠিক তেমনইটি। ভুলতে চেষ্টা করেও ভুলতে পারলেন না গোসাই। মনে জিজ্ঞাসা জেগে উঠল আবার নূতন করে, তুমি তবে কে? তুমি যদি সেই পরম প্রাপ্তব্য, তবে সেদিন খুলে বললে না কেন? কেন তবে পাঠিয়ে দিলে এমন করে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে? শুধু তড়ি ঠেলাই কি সব? তড়ির শেষ কাজ তো তীরে লাগা। আবার মনে হতে লাগলো, তিনিই বা কেমন করে বলবেন, দাদা আমি সেই, যাকে খুঁজছেন তার সামনে দাঁড়িয়ে আছেন চোখ বুঝে। জলে দাঁড়িয়ে প্রণাম দিতে থাকেন গোসাই। হে আমার শ্রেষ্ঠ প্রণম্য, তুমি আমার প্রণাম গ্রহণ করো। হে অন্তরঙ্গ, তুমি অন্তর অধিকার করেছ, এবার অন্তরায় ঘুচিয়ে দাও, মুছিয়ে দাও চোখের প্রসন্নতাটুকু। হিমালয় থেকে নেমে আবার এলেন সমতলে। দেখলেন অযোধ্যা, মথুরা, বৃন্দাবন। যমুনার তটে দাঁড়িয়ে বোধ হল বাঁশি বাজিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। বাঁশির ধ্বনির মধুরতায় শ্রবণ আচ্ছন্ন হয়ে পড়ে। কৃষ্ণ যেন গৌর হয়ে এলো ক্রমশ। বাঁশি দিয়ে যেন রব বেরুচ্ছে, ওগো আমি যে আবার এসেছি, আমাকে যেন ভুলো না। চোখ রগড়ে নিয়ে এলেন গোসাই। চোখ দিয়ে জল পড়তে লাগলো ঝরঝর করে। দেখেছেন কি আর এই চামড়ার চোখে? দেখেছেন মনের চোখ দিয়ে, অনুভূতির গবাক্ষে বসে। না, আর দূরে থাকা নয়। স্নান করে ফিরতেই দেখালো এক চেনা মানুষের সঙ্গে। তারা গোসাই কুলের শিষ্য। বৃন্দাবনে বাসা আছে, এসে আছে সেইখানে। এই যে ছোট গোসাই যে, আদর আপ্যায়ন করে নিল এবং বাসায় এলো। বললে, চিঠি আছে আপনার নামে, বাড়ির চিঠি। বাড়িতে দাদারা জানেন তীর্থে গিয়েছে যখন, বৃন্দাবনেও যাবে নিশ্চয়। আর রাস্তা
থেকে চিঠি লিখে সে ধারণা দৃঢ় করে দিয়েছেন সতীশচন্দ্র। বাড়ি থেকে লিখে পাঠিয়েছে, বৃন্দাবনে গেলে আমাদের সেই শিষ্য বাড়িতে গিয়ে ওঠো তুমি। কিন্তু তাদের বাড়ি খোঁজ করবার আগেই দেখা হয়ে গেল রাস্তায়। জমি জমা নিয়ে মামলা বেঁধেছে, সব ভাইকে একত্র হতে হবে, তাই জরুরি চিঠি এসে রয়েছে বাড়ি থেকে, অনেক দিন আগে এসে পড়ে আছে, আর দেরি করা চলে না, বাড়িমুখো হতে হবে এক্ষুনি। দূরে থাকতে যেমন মন চায়নি, তাগিদ এসেছে, তেমনি বিলম্ববিহীন প্রত্যাগমনে আর বাইরে অপেক্ষা করতে হবে না। ফিরে এসো এবার আকাঙ্ক্ষার স্থানে, ফিরে এসো এবার নিজের নিকেতনে। ফেরত ডাকে চিঠি পাঠিয়ে দিয়ে এক ছাড় টিকিট কেটে বসলেন কলকাতা থেকে কুষ্টিয়া। সেখান থেকে ছেলে বউ নিয়ে চাপলেন গিয়ে বাজিতপুরের স্টিমারে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।